গো, দেখেছো খবরটা? 3 নম্বর পাতায় বেরিয়েছে আজ। বর্ষিয়ান শিক্ষক প্রান্তিক বাবুর পথ দুর্ঘটনায় মৃত্যু। কাগজে দেখিনি, তবে খবরটা গত রাতেই এসেছে। এই জন্যেই তোমাদের মতো কয়েকজন ছাড়া কেউ নিউজ পেপার পড়ে না এখন। নিউজ পোর্টাল আর সোশ্যাল মিডিয়াতে সব খবর প্রায় ঘটবার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। পরদিন সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। এই দেখো, নিজেই খবরের কাগজে লেখো আর সেই কাগজেরই বদনাম করছো। আচ্ছা, ইনিই তো সেই প্রান্তিক বাবু, তোমাদের স্কুলের হেড স্যার ছিলেন, যার কথা তুমি খুব বলো। হ্যাঁ, তিনি খুব রাশভারী মানুষ ছিলেন জানো, আর সত্যিকারের পণ্ডিত। কাল থেকে মনটা খারাপ হয়ে আছে। একবার যাবে নাকি পুরনো স্কুলে ওকে শ্রদ্ধা জানাতে? যেতে তো হবেই, ওর ওপরে একটা ফিচার লেখার দায়িত্ব এসেছে। ভাবছি শোকসভা ইত্যাদি শেষ হলে যাব একদিন। সে কি? আরে, পেশাদার হিসেবে না হয় পরে যেও, কিন্তু ছাত্র হিসেবে তো তুমি ওর শোকসভায় অংশ নেবে। আজই যাও। বলছো? তাহলে বিকেলে যাই। একবার ওই এলাকার থানায় ফোন করে দেখি। 83 প্রান্তিকবাবু তো নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছিলেন এই বছর। রাজনৈতিক ব্যক্তি, তাই পুলিশের পারমিশন নিতে। হ্যালো, থানা? আপনি কে বলছেন? আমার নাম মুহূর্ত, আমি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আসলে প্রান্তিকবাবুর মৃত্যুর ওপর। কোন কাগজ? আমি ঠিক সেই অর্থে রিপোর্টার নই, ফ্রিল্যান্স। ওই হলো, থানায় এসে কথা বলুন। হ্যালো, আমি প্রান্তিকবাবুর। যা, কেটেই দিল ফোনটা। পুলিশের দোষ নেই, নির্ঘাত প্রচুর রিপোর্টার ইতিমধ্যেই ওখানে ভিড় জমিয়েছে। তাই হবে। ঠিক আছে, তাহলে বিকেলে গিয়েই কথা বলে দেখি। নমস্কার, আমার নাম মুহূর্ত, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আপনি ফোন করেছিলেন সকালে? ওই ঘরে যান, ইন্সপেক্টর সংযম আছেন, ওর সঙ্গে কথা বলুন। ধন্যবাদ। নমস্কার সংযমবাবু, আমি। শুনেছি বাইট চাই, এই তো? ঠিক তা নয়, আমি প্রান্তিকবাবুর ছাত্র। সে তো অনেকেই ছিলেন, এখন গোলা জলে মাছ ধরতে আরও অনেকে নেমে পড়েছেন ওনার ছাত্র সেজে। বৃত্তিকা দেবীর ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে? প্রান্তিকবাবুর স্ত্রী বৃত্তিকা দেবী? না, প্রথমে ভাবলাম আপনাদের কাছে আসি। জিষ্ণুবাবু, একটু এই ঘরে আসুন। এই যে সাব ইন্সপেক্টর জিষ্ণু, ইনি কেসটা দেখছেন। দুর্ঘটনা কেস, তবে যিনি ধাক্কা দিয়েছেন তিনি নিজেই আমাদের খবর দিয়েছিলেন। হ্যাঁ, পেপারে পড়লাম। প্রচেষ্টা নাম ওর। সব জেনে শুনে তো এসেছেন, আমাদের কাছে আর কি জানতে চান? কোনো তদন্ত হয়নি? স্বাভাবিক মৃত্যু? রাস্তার মাঝখানে গাড়ির ধাক্কাকে মাথায় চোট, সেখানেই মৃত্যু। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার পর্যন্ত অস্বাভাবিক কিছু পাননি। কোনো এফআইআরও হয়নি, এটুকুই বলতে পারি। মুহূর্তবাবু, আপনার এটা অস্বাভাবিক মনে হচ্ছে কেন, জানতে পারি? আসলে কিছুটা আমার পেশার দোষ। তারপর ভোটে দাঁড়াচ্ছিলেন, যথেষ্ট জনপ্রিয়, তাই হয়তো জিতেও যেতেন। মনে হচ্ছে আমাদের ওপর আপনার ভরসা নেই। এক কাজ করুন, এলাকার বিধায়ক আয়োজনবাবুর অফিসে গিয়ে ওকেই জিজ্ঞাসা করে আসুন। রাজনৈতিক কিছু হলে উনিই জানবেন। ভালো সাজেশন, সেটাই যাব। তবে আপনাদের খুবই ভরসা করি, তাই প্রথমে আপনাদের কাছে এসেছি। আচ্ছা, নমস্কার। হ্যালো ইনাশ্রী। হ্যাঁ, থানায় খুব একটা সুবিধা হলো না, তবে একটা সাজেশন দিলেন ওরা, বিধায়কের সঙ্গে দেখা করতে। এই সন্ধেবেলা ওদের অফিস যাবে? ভাবছি এখন বাড়ি ফিরে আসি। প্রান্তিকবাবু স্ত্রীও এখনও বিচলিত থাকবেন। আগামীকাল সকালে বরং এসে দুজনের সঙ্গে দেখা করে নেব। সেই ভালো, চলে এসো। আর নেতাদের সঙ্গে সাবধানে কথা বলবে, কোনো ঝুট ঝামেলায় জড়িও না। যা মাথা গরম মানুষ তুমি। আচ্ছা বেশ, বাড়ি ফিরছি। কে আপনি? পার্টি অফিসে কি চাই? নমস্কার, আমি আয়োজনবাবুর সঙ্গে একটুখানি কথা বলতে চাই। আজ হবে না, কাল আসুন। দাদা মিটিংয়ে আছেন। সারাদিন তো মিটিং চলবে না, আমি যদি একটু অপেক্ষা করি। আপনার কি দরকার বলুন তো? পুলিশের লোক নাকি? হ্যাঁ, তা বলতে পারেন। থানা থেকে আমাকে পাঠানো হয়েছে। আচ্ছা বেশ, একটু দাঁড়ান, দাদাকে জিজ্ঞেস করে আসছি। আসুন, দাদা ডাকছেন। নমস্কার আয়োজনবাবু, প্রথমেই বলি আমি পুলিশের লোক নই, ছোটোখাটো সাংবাদিক। ওরে বাবা, সাংবাদিক আবার ছোটোখাটো হয় নাকি? তারা তো পুলিশের থেকেও ভয়ঙ্কর। আপনার একটা রিপোর্টে আমাদের খেলা শেষ হয়ে যেতে পারে। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, মুহূর্ত রায়।
মুহূর্ত রায়, আচ্ছা, আপনি কি গত সপ্তাহে আলোকবাজার পত্রিকায় আমাদের বিরোধী পার্টির বিরুদ্ধে একটা জ্বলন্ত লেখা লিখেছিলেন? হ্যাঁ, আমি লিখেছিলাম। জ্বলন্ত কিছু নয়, যা সত্যি মনে হয়েছিল তাই। কিন্তু এখন আপনার কাছে এসেছি প্রান্তিকবাবুর ব্যাপারে। আয় নির্ভীক, 3টে চা দিতে বল, একটা চিনি ছাড়া। বসুন, ভালো সময় এসছেন। আলাপ করিয়ে দিই, ইনি বৃতিকা দেবী, প্রান্তিকবাবুর স্ত্রী। নমস্কার, আপনার সঙ্গে এখানেই দেখা হয়ে গেল, ভালোই হলো। আমি মুহূর্ত, প্রান্তিকবাবুর ছাত্র ছিলাম এক সময়। আপনার কথা ও খুব বলতো, আপনার সব লেখাও মন দিয়ে পড়তো। স্যার আমাকে মনে রেখেছিলেন। আমি কিন্তু স্কুল জীবনে ওকে খুব ভয় পেতাম, এড়িয়েই চলতাম যত সম্ভব। এই যে আপনাদের চা। স্যার, এটা আপনার, চিনি ছাড়া। আচ্ছা, তুই বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দে, এখন আর কারোকে আসতে দিবি না। ঠিক আছে স্যার। মুহূর্তবাবু, আমিও স্যারের ছাত্র ছিলাম। লোকে ভাবে নেতারা পড়াশুনো করে না, কিন্তু ওই স্যারেরই আশীর্বাদে আমি আপনাদের মতো না হলেও কিছুটা পড়াশুনো করতে পেরেছি। ম্যাডাম, এই সময় আপনাকে বিরক্ত করতে ইচ্ছে করছে না, কিন্তু আমি একটা ফিচার লিখছি স্যারের সম্পর্কে, যদি কিছু সাহায্য করতেন। নতুন করে আর কী বা বলবো, ঈশ্বরতুল্য মানুষ ছিলেন। আমার অস্তিত্বের সমস্তটাই ওকে ঘিরে ছিল। এখন সত্যি আমার কিচ্ছু বলার অবস্থা নেই। সেটাই স্বাভাবিক, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে আজ উঠি, আপনারা কথা বলুন। নির্ভীক, ম্যাডামকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আয়। গোটা এলাকা শোকস্তব্ধ, বুঝতেই পারছেন। আর রিপোর্টাররা স্যারের জন্ম থেকে গতকাল পর্যন্ত সমস্ত তথ্য কাগজে দিয়েও দিয়েছে। এই দুর্ঘটনায় এটা দুর্ঘটনা, আপনি নিশ্চিত তো? কি বলতে চাইছেন আপনি? কিছু মনে করবেন না, স্যার ভোটে দাঁড়িয়েছিলেন আর যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাই হয়তো। মুহূর্তবাবু, আপনিও স্যারের ছাত্র ছিলেন, না হলে এই কথা বলার জন্য আপনাকেই আমি জেলের ভাত খাইয়ে আনতাম। শুনুন, রাজনীতি করে আমার চুল পেকে গেল, কিন্তু অত নোংরা মন আমার নয়। স্যারকে কার গাড়ি ধাক্কা দিয়েছেন জানেন তো? শুনেছি প্রচেষ্টা নামের কেউ। প্রচেষ্টা বিশ্বাস। তিনি কে জানেন? আমার বিরোধী দলের গুরুত্বপূর্ণ এক মানুষ। আপনার কি মনে হয় তিনি আমার কথায় এই কাজ কখনো করবেন? আপনিও তো উত্তেজিত হচ্ছেন কেন? আমি কখনোই আপনাকে দোষারোপ করিনি, কেবল একটা সম্ভাবনার কথা বললাম। আপনার সম্ভাবনার কথা আপনার মনেই রাখুন। এইসব মন গড়া গল্প কাগজে লিখে দয়া করে জনতাকে বিভ্রান্ত করবেন না। আপনি এখন আসুন। নমস্কার। নমস্কার। ভদ্রলোক বেশ রেগে গেলেন, কেন কে জানে। যাই হোক, নেতা মানুষ, বেশি চটানো চলবে না। যাই হোক, এখন একবার আমার পুরনো স্কুলে গিয়ে দেখি প্রিন্সিপালের সঙ্গে দেখা হয় কিনা। ম্যাডাম, আসতে পারি? আসুন। আপনিই তো মিস্টার মুহূর্ত, ফোন করেছিলেন? হ্যাঁ, আমি। বসুন। মিডিয়াতে আপনাকে এখন তো অনেকেই চেনেন। ধন্যবাদ, কিন্তু আমার আরেকটা পরিচয়, আমি এই স্কুলের প্রাক্তনী। তখন প্রান্তিকবাবুই প্রিন্সিপাল ছিলেন। ওর ওপর একটা ফিচার লেখার দায়িত্ব পড়তেছে আমার কাঁধে, তাই আপনার শরণাপন্ন হলাম। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। উনিই আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন বলা চলে। রিটায়ার করবার পর আমাকেই ওনার চেয়ারে বসিয়েছেন। এরপর আমার আর কী বা বলার থাকতে পারে বলুন? হ্যাঁ, এই সমস্ত তথ্যই আমি পেয়েছি খবরের কাগজে। কেউ কেউ তো আপনাকে স্যারের মানসকন্যা বিশেষণও দিয়েছেন, কিন্তু আমি আর একটু বেশি জানতে চাইছি। যেমন কেন জানি না, আমার মনে হচ্ছে এটা ঠিক সাধারণ দুর্ঘটনা নয়। দেখুন, এই ব্যাপারে আপনাকে পুলিশই সাহায্য করতে পারবে। আপনি বরং ইন্সপেক্টর সংযম বাবুর সঙ্গে। হ্যাঁ, দেখা করেছি, বিধায়ক আয়োজনবাবুর সঙ্গেও দেখা হয়েছে, কিন্তু কেউ আমার কথা শুনতেই চাইছে না, উল্টে রেগে যাচ্ছে। সেটাই স্বাভাবিক নয় কি? দিনের বেলায় সকলের চোখের সামনে একজন মানুষ রাস্তা পেরোতে গিয়ে গাড়িতে ধাক্কা খেয়ে মারা গেলেন, আর সেই মানুষকে এলাকার সমস্ত মানুষ শ্রদ্ধা করতেন। এখন এই সিম্পল দুর্ঘটনাকে আপনি কমপ্লিকেট করতে চাইছেন? ঠিক তা নয়, আসলে আপনারা খবর খুঁজতে খুঁজতে সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন। টিআরপি বাড়াবার জন্য মৃত্যুকেও সম্মান করতে ভুলে গেছেন। এসব এখন কন্টেন্ট, প্রতিটি কথা বাইট, যত ঘোরপ্যাচ তত হিট খবর, সেন্সেশন। আপনিও আমাকে ভুল বুঝছেন। আচ্ছা, আমি তাহলে আজ চলি। নমস্কার। না, এইভাবে হবে না, ইনাকে একটা ফোন করি। হ্যালো ইনা,
পার্টি অফিসে গেছিলাম, তারপর এই বেরোচ্ছি আমার স্কুল থেকে। কাজ কিছু এগোলো? বিশেষ কিছু নয়, কেউ কিছু বলতেই চাইছে না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এটা ঠিক দুর্ঘটনা নয়। অনেক বছর এই কাজ করছো তুমি, বেটার বুঝবে। তবে আমার মনে হয় তুমি কিছু ওভারসাইট করছো। কীরকম? সব মানুষের কমপক্ষে দুটো চেহারা থাকে, একটা তারা সমাজে দেখায় আর একটা থাকে অন্তরালে। শুধুমাত্র কাছের মানুষরাই সেটা জানতে পারে। তাই? তার মানে আমারও? হ্যাঁ, তোমারও। অফিসে বা কাজের জায়গায় তোমার যে চেহারা, সেটা তোমার আসল পার্সোনালিটি নয়। আমি তোমাকে কাছ থেকে চিনি, তাই জানি মানুষ এই ভুলটাই করে। তুমি হয়তো সকলের ওপরের চেহারাটা দেখছো, শুধু অন্তরালে থাকা আসল রূপটা নয়। ইন্টারেস্টিং। আচ্ছা, বাড়ি গিয়ে ভালো করে শুনছি তোমার কথাটা। এখন ফিরছি। নির্ভীকবাবু, স্যার আছেন তো? হ্যাঁ আছেন, আমাকে বলে রেখেছেন আপনার কথা। ভিতরে আসুন। আপনার একটা ছবি তুলব, আপত্তি নেই তো? ছবি? আমার? দাঁড়ান, স্যারকে একবার জিজ্ঞেস করে। আরে ভয় পাচ্ছেন কেন? আমি কোথাও পাবলিশ করব না, এমনি নিজের জন্যে। আপনি মানুষটা বেশ কাজের। বলছেন? জানেন, সত্যিই ভয় করে। কেউ তো আপনি আগে করে সম্মানটুকুও দেয় না, ছবি তোলা তো দূর। যাই হোক, আগে কথা বলে নিন, স্যার অপেক্ষা করছেন। আসুন মুহূর্তবাবু। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, সেদিন আপনার কথায় মনে হলো আপনি রীতিমতো সন্দেহ করছেন আমাকে, তাই প্রচেষ্টা বাবুকেও ডেকে এনে আপনাকে আসতে বললাম। এ বাবা, ছি ছি ছি, আমি আপনাকে কখনোই সন্দেহ করিনি। আপনি ভুল বুঝেছেন। আমাদের মতো পাবলিক সার্ভেন্টদের খুব সাবধানে থাকতে হয় দাদা। একটু বেচাল হলেই আপনাদের মিডিয়া আমাদের ছিঁড়ে খাবে। যাই হোক, ইনি হলেন প্রচেষ্টা বাবু। আপনার যা জানবার সব একে সরাসরি জিজ্ঞাসা করে নিন, তারপর রিপোর্ট লিখবেন। নমস্কার প্রচেষ্টাবাবু, আপনাকে এইভাবে ডিস্টার্ব করার জন্য রিয়েলি সরি। না না, ঠিক আছে। আয়োজনদের কাছে আপনার কথা শুনলাম। আপনিও তো স্যারের ছাত্র ছিলেন, আমিও। আর শেষে আমার গাড়ির ধাক্কাতেই, বুঝতেই পারছেন, আমি এমনিতেই খুব ডিস্টার্বড। আপনি আর নতুন করে কি করবেন? সেদিন ঠিক কি হয়েছিল, মানে যদি বলতে অসুবিধে না থাকে? অসুবিধা কিসের? সেদিন আমি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলাম, একটু তাড়াও ছিল। এই সামনের মোড়ে আসতেই হঠাৎ দেখলাম স্যার গাড়ির সামনে চলে এলেন, মাথাটা চেপে ধরে। মাথা চেপে ধরে? হ্যাঁ, দুই হাতে মাথাটা চেপে ধরে। আমি হর্ন দিয়ে প্রাণপণে ব্রেক কষলাম, কিন্তু কিন্তু ততক্ষণে পুলিশকে তো আপনি? হ্যাঁ, গাড়ি থামিয়ে নিচে নেমে দেখি স্যার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকি আর পুলিশে খবর দিই। তারপরেই আয়োজনদাকে ফোন করে জানাই। এই দাদাকে? হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন? আসলে রাজনৈতিক মতের ফারাক থাকলেও আমরা সকলেই মিলেমিশে থাকি এখানে। এটা লিখবেন আপনাদের কাগজে। পুলিশ আসার আগেই দাদা চলে আসেন, অ্যাম্বুলেন্সে তোলা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু জানা যায় যে তার আগেই স্যার। খুব মর্মান্তিক। হ্যাঁ, খুবই মর্মান্তিক। আরও খারাপ লাগে যখন আপনারা রিপোর্টাররা সেই ঘটনার অপব্যাখ্যা করেন, বারবার খুঁচিয়ে জানতে চান ওই সময় আপনার অনুভূতি কী ছিল, ঠিক কেমন লাগছিল। বুঝতে পারছি, তবে আমি কিন্তু সত্যিই আপনাদের কোনো রকম সন্দেহ করিনি, অবিশ্বাসও করছি না। শুধু একটা ডিটেল ফিচার লেখার জন্য। আপনি আর কার কার সঙ্গে কথা বলেছেন এখন পর্যন্ত? সেদিন আপনার অফিসে বৃত্তিকা দেবী, থানায় সংযমবাবু, আর স্কুলে আরোহী ম্যাডাম। ঋত্বিকা দেবীর বাড়ি যান, কথা বলুন। এই শোকে সান্ত্বনা হয় না, তবু একটু পাশে থাকুন। আমরা সবাই সেটা চেষ্টা করছি। আর আরোহী ম্যাডামের স্কুলে নয়, ওর বাড়িতে ধরুন। ওর একটা হিস্ট্রি আছে, তবে তার আগে আপনি আর একবার থানায় যান। আবার? ওরা সেদিন খুব খুশি হননি আমার কথায়। আমি ফোন করে বলে দিচ্ছি, ওদের থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ধরুন যিনি স্যারের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন। পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আর কিছু সাহায্য লাগলে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দাদা, আজ তাহলে উঠি। প্রচেষ্টাবাবু, আপনার জন্য সত্যিই খারাপ লাগছে। আর আপনি কি করবেন? এমন কপাল আমার, নিজের কাছে নিজেই দায়ী হয়ে থাকতে হবে আজীবন। আচ্ছা, নমস্কার। ভিতরে আসতে পারি জিষ্ণুবাবু? আপনি তো যে সাংবাদিক, আপনার কাজ এখনো হয়নি?
আপনাদের সহযোগিতায় অনেকটা এগোতে পেরেছি, আর একটুখানি সাহায্য চাই। ইন্সপেক্টর বাবু আছেন? আপনাদের বোধহয় এটাই ধারণা যে আমাদের পুলিশদের আর কোনো কাজ নেই, সেই একটাই অ্যাক্সিডেন্ট নিয়ে 1 সপ্তাহ ধরে খবর বানানো ছাড়া, তাই না? একটু বুঝুন অফিসার, উনি আমার কাছে কোনো দুর্ঘটনার কেস নন, আমার শিক্ষক ছিলেন, সেই জন্যই। আচ্ছা ঠিক আছে, স্যারের ঘরে যান। আসবো ইন্সপেক্টর? কে? মুহূর্তবাবু আসুন। আরে আপনি তো বিরাট লোক মশাই, খোদ বিধায়ক ফোন করে আপনার নাম রেকমেন্ড করছেন। বড় মাপের জার্নালিস্ট নাকি? আরে না না, আসলে দাদা আর আমি দুজনেই প্রান্তিক স্যারের স্কুলের ছাত্র ছিলাম, তাই। সে যাই হন, আয়োজনবাবু যে সে লোকের সুপারিশও করেন না। তা আপনার এখন কি সাহায্য চাই? যে ডাক্তার স্যারের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন তার সঙ্গে একবার যোগাযোগ করতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনি অনুমতি দিলেই। ও ডক্টর রিতম, এতে অনুমতির কি আছে, করুন যোগাযোগ। তবে বেশ বুঝতে পারছি আপনি এখনও এটাকে একটা দুর্ঘটনা হিসাবে মানতে পারছেন না। না তা নয়, আমি প্রচেষ্টাবাবুর সঙ্গে কথা বলেছি, উনি সবটাই জানিয়েছেন। তবে ফিচার লিখতে গেলে সকলের কথাই তো লিখতে হবে, ডাক্তারবাবু বাকি রয়ে গেছেন। বেশ, এই নিন ওর ফোন নাম্বার, বলবেন আমি পাঠিয়েছি আপনাকে। আর কিছু? আপাতত না, থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। আর অফিসার জিষ্ণু, আপনাকেও থ্যাঙ্কস। এবার মিশন ডাক্তারবাবু। না, ফোন করব না, দেখা করতে হবে। এখন হসপিটালে পেয়ে যাও আশা করি। ওই তো হসপিটাল। ডাক্তার রিতম আছেন? আমি রিতম, বলুন কি ব্যাপার? নমস্কার, আমি মুহূর্ত। ইন্সপেক্টর সংযম আমাকে পাঠালেন আপনার কাছে। সঞ্জংবাবু, কি ব্যাপার বলুন তো? প্রান্তিক স্যারের ডেথ সার্টিফিকেট তো আপনিই লিখেছিলেন। হ্যাঁ আমি। আসুন রুমে বসে কথা বলা যাক। চা, কফি কিছু খাবেন? হ্যাঁ, চা হলে ভালো হয়, সকাল থেকে ঘুরছি। এই দুটো চা দে তো। বসুন, চা আসছে। কি ব্যাপারে ঘুরছেন বলুন তো? আপনার পরিচয়টা তো ঠিক পেলাম না। আমি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, স্যারের ওপর একটা ফিচার লিখছি। প্রায় সকলের সঙ্গেই কথা হয়ে গেছে। এখন আপনি যদি... জার্নালিস্ট? হায় রে, গত দুদিনে কতজনকে যে ইন্টারভিউ দিতে হলো। কাগজে যা বেরিয়েছে আমি পড়েছি, সেগুলো আর জিজ্ঞেস করলাম না। উফ, বাঁচালেন। কিন্তু আর কি বা বলার বাকি? এই যে আপনার চা। থ্যাংক ইউ। এটার খুব দরকার ছিল। দেখুন, ডাক্তারির আমি কিছুই বুঝি না, তবে সহজ ভাষা এটুকু বলুন প্লিজ, মানুষ কখন নিজের মাথা চেপে ধরে? বিরক্ত হয়ে, হতাশ হয়ে বা যন্ত্রণায়। মাথা ঘুরলেও হতে পারে। আপনি কি আগে স্যারের কোনো চিকিৎসা করেছিলেন? মানে ওর শারীরিক অবস্থা? প্রান্তিকবাবু 2-1বার আমার কাছে এসেছিলেন। খুব ভালো স্বাস্থ্য ছিল ওনার। একটু ভেবে বলুন প্লিজ, মাইগ্রেন বা কোনো মাথার সমস্যা? দেখুন, ডাক্তার হিসাবে আমি কোনো পেশেন্টের ডিটেলস তার আত্মীয় ছাড়া কারুর সঙ্গে শেয়ার করতে পারি না। তবে প্রান্তিকবাবু এখন জীবিত নন, তাই বলছি। গত বছর থেকে ওনার একটা অদ্ভুত মাথা যন্ত্রণা হতো। খুব পড়াশোনা করার জন্যই সম্ভবত, বা অনভ্যস্ত ল্যাপটপে টাইপিংয়ের ফল। উনি বলতেন মাথার ভেতরে হাতুড়ি পেটার মতো যন্ত্রণা। আপনি চিকিৎসা করছিলেন এই অসুখের? চিকিৎসা করার জন্য রোগটা ধরতে হতো। আমি অনেকবার বলেছিলাম কিছু টেস্ট আর এমআরআই করিয়ে আনতে, উনি পাত্তাই দিতেন না। যন্ত্রণা কমানোর একটা নিয়মিত ওষুধ খেতেন, তাতেই ভালো থাকতেন। নিয়মিত? মানে একদিন ওষুধ না খেলে কি? অসুখটা কি ঠিক না জেনে এইভাবে বলা সম্ভব নয়। ডাক্তার হিসাবে এর বেশি কিছু বলতে পারবো না, সরি। কোনো সমস্যা নেই, আমি গোয়েন্দা নই, তবু প্রায় জেরা করার মতো প্রশ্ন করছিলাম, আমিও সরি। যাই হোক, অনেক উপকার করলেন, আমি এখন চলি, আবার দেখা হবে। নিশ্চয়, নমস্কার। আয়োজনবাবু সেদিন বললেন আরোহী দেবীকে বাড়িতে ধরতে, ওর নাকি কি হিস্ট্রি আছে, ঠিকানাও দিয়েছিলেন। যাই, একবার দেখা করেই আসি। আসবো আরোহী দেবী? আরে মুহূর্ত বাবু, এখানে? সোজা আপনার বাড়িতে চলে এলাম, সরি, কিন্তু কিছু কথা অফিসে বলা যায় না, তাই না? আপনি খুব বুদ্ধিমান। ভেতরে আসুন, বসুন। হ্যাঁ, এবার বলুন কি বলবেন। আপনার ঘর ভর্তি তো স্যারেরই ছবি দেখছি। হ্যাঁ, উনি এমনই পছন্দ করতেন। উনি? মানে স্যার নিজেই নিজের ছবি দিয়ে ঘর সাজাতে ভালোবাসতেন? কিন্তু সেটা আপনার ঘর কেন, নিজের ঘরে করলেই পারতেন। কি খাবেন, চা না কফি? কোনোটাই না, একটু আগে চা খেয়ে এসেছি। আপনি বসুন। আচ্ছা আরোহী দেবী, প্রান্তিকবাবু মানুষটা কেমন ছিলেন?
সবাই তো জানে উনি খুব দরাজ হৃদয়, পড়াশোনা নিয়ে পাগল। আমি সবাই যেটা জানে সেটা জানতে চাইছি না, আপনার কথা জানতে চাইছি। প্রান্তিকবাবু কেমন মানুষ ছিলেন? দেখুন, মানুষ তো দোষে গুণে মিলিয়েই হয়, তাই উনিও। ওনারও কিছু দোষ ছিল তাহলে? হ্যাঁ, সে তো ছিলই, তবে সেগুলো সকলের চোখে। শুধু আপনার চোখে উনি কেমন মানুষ ছিলেন আইরি দেবী? মানুষ নয়, পশু ছিল একটা। আমার খুব ছোটবেলায় আমার বাবা মারা যেতে আমার মা আর আমি অসহায় হয়ে পড়েছিলাম। সেই সুযোগ নিয়ে উনি আমাদের আশ্রয় দেন, আর বিনিময়ে আমার মাকে নিজের কৃতদাসী বানিয়ে রাখেন। এসব কি বলছেন? হ্যাঁ, এটাই সত্যি। আপনি ওর সত্যি পরিচয় জানতে চাইছিলেন না? তাহলে শুনুন, শুধু আমাদের নয়, এরকম একাধিক অসহায় মহিলাকে উনি আশ্রয় দিয়েছিলেন। সমাজের কাছে ভগবান সেজে উনি নিজের নোংরা কামনা চরিতার্থ করে এসেছেন চিরকাল। কথা না শুনলে আমাকে আর মাকে নিষ্ঠুরভাবে মারধর করতেন। একদিন মা আর সহ্য করতে না পেরে গলায় দড়ি। কেউ জানে না, আমি বললেও কেউ বিশ্বাস করবে না। ওই ভালো মানুষের অন্তরালে যে কি কুৎসিত রূপ ছিল ওনার, একমাত্র বৃত্তিকা দেবী জানতেন। আপনি খুব ভেঙে পড়েছেন, সরি। আমি সত্যি আপনাকে এভাবে বিব্রত করতে চাইনি। আমি আজ উঠি, আপনি শান্ত হন, পরে ফোন করে নেব। আজ চলি। আয়োজনবাবু ঠিকই বলেছিলেন, আরোহী দেবীর হিস্ট্রি তো সাংঘাতিক। এবার বৃত্তিকা দেবীর কাছে যাওয়া যাক। বৃত্তিকা দেবী, আসবো? আসুন। আমি জানতাম আপনি আজ আমার বাড়ি আসবেন। আমার কাজ প্রায় শেষ, কিন্তু এত তথ্যের মধ্যে মানুষ প্রান্তিকবাবুকে ধরতে পারছি না এখনো। ওনাকে ধরতে চাইছেন, কিন্তু উনি তো এখন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ভক্তদের মনে ওনার জায়গাটা। ওই ভক্তরাই ওনার সব থেকে বড় শত্রু ছিল, জানেন তো। সমাজে সম্মান পাওয়ার লোভেই উনি পাগল হয়ে গেছিলেন। ওনার শরীর স্বাস্থ্য কেমন ছিল? ডাক্তার রিতম বললেন ওনার একটা অদ্ভুত মাথার যন্ত্রণা। রিতম বলেছে? হ্যাঁ, ও নিয়মিত ওষুধ খেত। কিন্তু কোনো টেস্ট করাতে চাইতেন না কেন? অসুস্থতাকে দুর্বলতা বলে মনে করত, তাই পারতপক্ষে চিকিৎসা করাতে চাইতো না। কিন্তু আপনি তো জানতেন যে নিয়মিত ওষুধ না খেলে। কি করতাম আমি? বাচ্চাদের মতন জোর করে ওষুধ খাওয়াতাম? না, কিন্তু মনে করিয়ে দিতে তো পারতেন। সে যখন উনি রাস্তায় বেরোলেন আপনি। হ্যাঁ, আমি ওষুধ দিইনি, ইচ্ছে করেই দিইনি। তাই আগের দিনও উনি বেরিয়েছিলেন ভোটের প্রচারে, সেদিনও আমি ওষুধ দিইনি। চাইছিলাম একটা দুর্ঘটনা ঘটুক। কেন চাইছিলেন? কারণ আমাদের আর কোনোভাবে প্রতিবাদ জানানো যাচ্ছিল না। আপনি আরোহীকে চেনেন? ওকে আর ওর মাকে কিভাবে ওই জানোয়ারটা ব্যবহার করেছে জানেন? আমাকেও সেটাই করেছে। এরকম আরও অন্তত 10 জন অসহায় মহিলাকে উনি এক্সপ্লয়েট করেছেন নিজের সুবিধা মতো। হ্যাঁ, আমি লোকটার মৃত্যুর কারণ। এটা দুর্ঘটনা নয়, হত্যা। আপনি সবাইকে জানিয়ে দিন, আমার শাস্তি হোক। তবু আমার একটু অনুশোচনা হবে না। নিন, থানায় ফোন করুন। বৃত্তিকা দেবী, মনে হয় আপনার একটু একা থাকা উচিত। আজ উঠি, নমস্কার। হ্যালো ইনা, আমি বাড়ি ফিরছি। কাজ কিছু এগোলো তোমার? ফিচারের কাজ কিছু হয়নি, কিন্তু তার থেকেও বড় কাজ হয়েছে। তার থেকেও বড় কাজ আবার কি কাজ? আমার মন প্রথম থেকে যেটা বলছিল সেটা নিশ্চিত হতে পেরেছি। স্যারের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটা হত্যা। সে কি? ওনার মতো ভালো মানুষকে কে খুন করলো? ভালো মানুষ? হয়তো হ্যাঁ, অথবা না। তাই এই হত্যা হয়তো অপরাধ, অথবা না। সে যাই হোক, আমি তো আইনরক্ষক নই, সেন্সেশন খোঁজার সাংবাদিকও নই। মানুষ হিসেবে প্রান্তিকবাবুর ওপর ফিচার লেখার থেকেও ওনাকে পুরোপুরি জানার আগ্রহ ছিল আমার। সেটা হয়ে গেল। ওনার আসল চেহারার কোনো অংশই আমি লিখব না, অন্য কেউ কোনো দিন জানবেও না। স্যার সকলের চোখে পূজনীয় হয়ে থাকবেন, আর তার আসল চেহারাটা অন্তরালেই থাকুক। আমি বাড়ি ফিরে আসছি একটু পরেই। মাথাটা খুব ধরেছে জানো, চা খেতে হবে। একটু কড়া করে চা বানিও তো। আচ্ছা, সেই ভালো, চলে এসো। হ্যাঁ, আসছি।